চলুন না, বিয়ে করে নেই এমপি সাহেব। তারপর আমরা দুজনে মিলে সংসার করব। আমাদের ছোট ছোট দুটো বিড়ালের ছানার মতো কিউট ছানা হবে। আপনাকে আমার খুব মনে ধরেছে। উফ, কত কিউট আপনি, পুরাই মাখন। ভরা মজলিসে এমন উদ্ভট কথাগুলো আবরারের কর্ণকুহর হতেই ভ্রু কুঁচকে পাশ ফিরে তাকায়। ততক্ষণে মেয়েটা তার একদম কাছ ঘেঁষে এসে দাঁড়িয়েছে। ভ্রু কুঁচকে মেয়েটার মুখ পানে চাইতেই মেয়েটা দাঁত বের করে ফোকলা হেসে বলে ওঠে, বলুন না, বলুন না এমপি সাহেব, বিয়ে করবেন আমাকে? দেখুন, আমি কিন্তু আপনাকে বিয়ে করব। আপনি আমাকে বিয়ে না করলে কিন্তু আমি মরে যাব। আমি আমি সুইসাইড করব। কিভাবে সুইসাইড করব জানেন? ইঁদুর ইঁদুর মারার বিষ খাবো। না না, কচু গাছের সাথে ফাঁসি দিব। ধ্যাত, কচু গাছের সাথে ফাঁসি দিলে কষ্ট বেশি হবে। কি করা যায়, কি করা যায়? আচ্ছা এমপি সাহেব, আপনি বলুন না কিভাবে সুইসাইড করব। আবরার দাঁতে দাঁত চেপে সামনে থাকা মেয়েটার আজব আজব কথা শুনে যাচ্ছে। চোখ মুখ যথেষ্ট গম্ভীর। তার মুখ দেখে মনে কি চলছে বোঝা বড় দায়। পুরো মজলিসের মানুষ উৎসুক চোখে আবরারের মুখ পানে চেয়ে আছে। মেয়েটার এমন এমন হাস্যকর কথাগুলো শুনে তাদের হো হো করে হেসে ওঠার কথা হলেও তারা তা করছে না, বরং সবাই ভয়ে চুপসে আছে। আর মনে মনে ছোট বাচ্চা মেয়েটার জন্য প্রার্থনা করে যাচ্ছে। ফাহাদ আবরার নামটা শোনা মাত্র যেখানে ভয়ে সবাই চুপসে যায়, যার সামনে মাথা উঁচু করে কথা বলতেও মানুষ হাজারবার ভাবে সেই মানুষটার সামনে কিনা এমন পিচ্চি একটা মেয়ে গড়গড় করে এসব বলে যাচ্ছে, যেখানে তারা প্রতিনিয়ত তার সাথে থাকছে, তার দলের সদস্য হয়েও তার মুখ পানে চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার সময় এতটা সাহস রাখে না। সেখানে এই পিচ্চি মেয়েটা কিনা এমন আজব আজব কথা বলে যাচ্ছে। সবাই ভয় পেলেও বেশ অবাক হয়ে আবরারের পানে চেয়ে আছে। হঠাৎই আবরার গম্ভীর কণ্ঠে ধমকে উঠতেই মেয়েটা কেঁপে উঠল। সেই সাথে কেঁপে উঠল পুরো মজলিসের মানুষগুলো। স্যার, আসলে ও তো পিচ্চি। আবির এগিয়ে এসে ভয়ে ভয়ে কথা শেষ করার আগে আবরার হাত ইশারায় না করতেই আবির থেমে যায়। পেছন ফিরে দ্রুত চলে যায় সেখান থেকে। একটু দূরেই গুটি কয়েক লোকজনের সাথে কথা বলছিল ইমির। আবির কিছু বলতে ইমির ছুটে এসে পরিস্থিতি বুঝে কিছু বলতে উদ্ধত হতেই আবরার চোখ পাকিয়ে তাকায়। ইমি চুপ হয়ে যায়। সাথে সাথেই আবরার ইলমির হাত জোড়া শক্ত করে চেপে ধরে মজলিস ছেড়ে বের হয়ে যায়। ইমির সহ মজলিসের সবাই ভয়ার্ত চোখে তাদের যাওয়ার পানে তাকায়। ইলমি মনে মনে বলে ওঠে, ইলমি তুই তো আজ কেয়া, রাক্ষস রাজা খেপে গেছে। আজ তুই শেষ রে ইলমি, আজ তুই শেষ। করুণ চোখে একবার ভাই ইমিরের মুখ পানে যায়, পরপর হাতে টান পড়তেই এক প্রকার দৌড়ে আবরারের হাঁটার সাথে তাল মেলায়। প্রায় আধ ঘন্টা যাবৎ গাড়িতে চুপটি মেরে বসে আছে ইলমি। পাশেই গম্ভীর মুখে ড্রাইভ করছে আবরার নামক রাক্ষসটা। ইলমি আর চোখে পাশে তাকায়, বিড়বিড় করে বলে ওঠে, কি বিচ্ছিরি তার মুখখানা। ছ্যা, ইলমি কিনা এই করলার উপর ক্রাশ নামক বাঁশ খেয়ে কুপকাত হয়েছিল, ভাবা যায়? শুধু বাহ্যিক রূপ থাকলেই কেউ সুন্দর হয়ে যায় না, জীবনেও না। এই যে পাশে বসা লোকটা দেখতে কত সুন্দর, কত হ্যান্ডসাম, কত ড্যাশিং, কিন্তু তার ভেতরটা দেখো কি কুৎসিত। কথাবার্তা কতটা তেতো। আস্ত একটা করলা, না আস্ত একটা করলার বাগান। এমন করলার বাগানকে আর যাই হোক ভালোবাসা যায় না। ইলমি তো ভালোবাসেই না। ইলমির ভাবনার মাঝে আবরার গম্ভীর স্বরে বলে ওঠে, নাম। ইলমি চমকায়, পরপর তুতলিয়ে বলে ওঠে, চি। আবরার পুনরায় গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, গাড়ি থেকে নাম। ইলমি ভয় পেয়ে যায়, ঝটপট গাড়ি থেকে নেমে দাঁড়ায়। তারপর আবরারও নেমে এসে ইলমির হাত টেনে বড় রাস্তা পার হয়ে রাস্তার ওই পারে গিয়ে দাঁড়ায়। ইলমির হাত ছেড়ে ধবধবে সাদা পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে আবরার ব্যস্ত চোখে চারপাশে চেয়ে ফোন বের করে কাউকে কল লাগায়। ইলমি আশপাশ চেয়ে সামনের সাইনবোর্ডে তাকাতেই হতভম্বিত চকিত হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে দেখে সাইনবোর্ডটি গোটা গোটা অক্ষরে লেখা, কাজী অফিস। এখানে সকল মুসলিম দম্পতির শরীয়ত সম্মতভাবে বিবাহ এবং তালাকের রেজিস্টার করা হয়। ইলমি একবার সাইনবোর্ডে তো একবার আবরার পানে চায়। ইলমির ছোট্ট মস্তিষ্ক বিপদের জানান দিলেই পরপর পেছন ফিরে দৌড়ে পালাতে চাইলে আবরার তার হাত ধরে নেয়। কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে, আমি যাব না আপনার সাথে, আমি বাসায় যাব। কে শুনে কার কথা? আবরার এক প্রকার টেনে হিঁচড়ে কাজী অফিসের ভেতরে নিয়ে যেতে লাগে। ইলমি পারে তো এখনই ভ্যাভ্যা করে কেটে দেয়। রাক্ষসকে সাহায্য করতে এসে রাজকন্যা দুষ্ট রাক্ষসের হাতে বন্দী হয়ে গেল। কি করবে কিছুই ভাবতে পারলো না। শুধু মনে মনে শয়তান দূর করার জন্য আয়তাল কুরসি পাঠ করতে লাগলো। 10 মিনিট যাবৎ কাজী অফিসে বসে আছে ইলমি। সে একা নয়, পাশেই দুহাত বুকে গুজে আবরার রাক্ষস বসে আছে। ইলমি আর চোখে আবরারের পানে চায়।
গরমে রাক্ষস রাজার অবস্থা কাহিল, শ্যামবর্ণ মুখশ্রী, সাথে লম্বা নাকটা লাল হয়ে গেছে। আর তাদের চারপাশে কালো পোশাক পরা 7 জন গার্ড। কাজী সাহেব ভয়ার্ত চোখে চশমার ফাঁক দিয়ে একবার ইলমি তো একবার আবরার কয়েকবার গার্ডগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করছে আর নিজের রেজিস্টার খাতায় কিছু লিখছেন। ইলমি খেয়াল করলো কাজী সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, কাপা কাপা হাতে কিছু লিখছেন। একটু আগে কাজী সাহেব কিছু বিষয় নিয়ে ঝামেলা করছিল। এভাবে বিয়ে হয় না, মেয়ের গার্জিয়ান লাগবে, ব্লাবলা। আবরার ইশারায় কিছু বলতেই কাজী সাহেবকে নিয়ে 2 জন গার্ড বাইরে চলে গেল। ইলমি তো খুশিতে গদগদ হয়ে আবরারের পানি চায়। আবরার গরম চোখে চাইতেই ঠোঁটের হাসি মিলিয়ে যায়, তবে সে মনে মনে খুব খুশি হয়। তার খুশিতে 1 বালতি পানি ঢেলে দিয়ে কাজী সাহেব ফিরে এসে বিয়ে পড়াতে বসে গেলেন। ইলমি কি করবে কিছুই ভাবতে পারছে না। কি এক বিপদে পড়ে গেল। বাজি জিততে গিয়ে না তার জীবনটাই শেষ হয়ে যায়। আবরারের মতো এমন রাক্ষস রাজা, এমন করল্লার বাগান কেনা তার বিয়ে করা লাগে। এখান থেকে পালানোর কোনো রাস্তাও নেই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে নিলেই গার্ডগুলো এগিয়ে আসে। কাঁদো কাঁদো মুখে আবরারের পানে চাইতেই দেখে রাক্ষস রাজা তার দিকেই তাকিয়ে আছে। তার অধর যুগলে ঝুলছে বাঁকা হাসি। কিছুক্ষণ সময় পর কাজী সাহেবের লেখালেখি শেষ হতেই কাজী সাহেব চশমা ঠিক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, নিন আম্মা, সাইনটা করে দিন। ইলমি এবার ভ্যা ভ্যা করে শব্দ করে কেঁদে উঠলো। কাজী সাহেব হকচকিয়ে উঠলেন। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আব্বা, মাইয়া কি রাজি না? রাজি না থাকলে তো বিয়া পড়ানো যাইতো না। এটা আমি করবার পারুম না। জোর জবরদস্তি বিয়া পড়াইতে আমি পারুম না। আবরার চোয়ালদয় শক্ত করে গম্ভীর স্বরে ইলমিকে জিজ্ঞেস করে ওঠে। এই বিয়েতে তোর মত নেই? ইলমি কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে না করতেই আবরার পুনরায় বলে ওঠে, সত্যি কথা বলে, বিয়েতে তোর মত নেই? ইলমি চমকায়। পরপর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই আবরার বাঁকা হেসে বলে ওঠে, দ্যাটস গুড গার্ল, নে সাইনটা কর। খাতায় গিয়ে ইশারায় সাইন করতে বলে। ইলমি কাঁদতে কাঁদতে সাইন করে দেয়। পরপর আবরার সাইন করতেই কাজী সাহেব বলে ওঠে, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা আইনগতভাবে স্বামী স্ত্রী। তালুকদার বাড়ির সামনে গাড়ি থামাতে ইলমি চমকায়। তারপর বলে ওঠে, এখানে কেন নিয়ে এলেন? আমি আমার বাসায় যাব। ভাইজান, আমার ভাইজান কোথায়? আবরার ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইলমির কথা না শোনার ভান করে থেমে যেতে নিলেই ইলমি আবরারের পাঞ্জাবি খামচে ধরে প্রচন্ড রাগী কণ্ঠে বলে ওঠে, কথা বলছেন না কেন? ভাইজান কোথায়? ভাইজান কোথায় বলুন? আবরার বাঁকা হাসে। পাঞ্জাবি হতে ইলমির হাত ছাড়িয়ে নিজের হাতের মুঠে পুরে বলে ওঠে, আরে আরে, রেগে যাচ্ছিস কেন? আর নিজের সদ্য বিয়ে করা বরের উপরে কেউ এভাবে রাগ দেখায়? তার চেয়ে বরং চল আমার সাথে। বলে হাত টেনে নিতে ইলমি হাত ছাড়িয়ে বলে ওঠে, কোথায় যাব? কোথাও যাব না আপনার সাথে। আপনার মতো খারাপ লোকের সাথে কোথাও যাব না আমি। কোথাও যাবি না মানে? কোথাও না গেলে বাসর কিভাবে হবে? আর বাসর না হলে বিড়াল ছানার মতো কিউট ছানা আসবে কোথা থেকে? বাই এনি চান্স তুই কি গাড়িতেই বাসর করতে চাইছিস ইলমি? দেখ, আমি একজন সম্মানিত লোক, আমার একটা সম্মান আছে। আমি কিন্তু গাড়িতে বাসর করতে পারবো না। ছি! আবরারের এমন লাগামহীন কথাবার্তা ইলমির কানজোড়া ঝাঝা করে উঠল। দুহাতে কান চেপে বলে ওঠে, নির্লজ্জ মানুষ কোথাকার! ইলমি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ যেন তার সামনে আবরার নয়, আবরারের মতো অন্য কেউ। এই লোক কি পাগল টাগল হয়ে গেছে নাকি? লজ্জা করছে না আপনার? নির্লজ্জ মানুষ কোথাকার! আবরার আয়েশ করে সিটে হেলান দিয়ে চোখ বুজে বলে, হুম, একদমই না। ইলমি কিছু বলতে উদ্ধত হতেই আবরার চোয়াল দয় শক্ত করে গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে, চল গাড়ি থেকে নাম, আর একটাও কথা না। ইলমি কিছু না বলে রাগে গটগট করতে করতে ঝটপট গাড়ি থেকে নেমে যায়। এ লোককে বিশ্বাস নেই, আজকের পর তো একদমই নেই। অসভ্য লোক একটা। ইলমি গটাগট পা ফেলে বাড়ির ভেতরে চলে যায়। এ বাড়ির আনাচে কানাচে সবটাই তার চেনা। চেনা থাকবেই না বা কেন? এটা তো তার একমাত্র ফুপুর বাড়ি। আর এই রাক্ষস, এই করলার বাগান তারই তো ফুফাতো ভাই। ইলমি মুখ গোমরা করে সদর দরজায় পা রাখতে কোথা থেকে 3 বাদর ইলমির উপর ঝাঁপিয়ে পড়ে। 3 বাদর বলতে ইলমির ফুফাতো বোন আবিরা ও তুরফা। আবিরার ছোট চাচার যমজ মেয়ে। তুর্না নিজের চশমা ঠিক করে ইলমিকে চারপাশে ঘুরে ফিরে দেখে বলে ওঠে, আবিরা, আমরা তো হেরে গেলাম, ইলমি জিতে গেল। সত্যি ইলমি খুব সাহসী। আচ্ছা ইলমি, তোর এত সাহস কোথা থেকে হলো? তুই তো ভীতু ইলমি ছিলি। ইলমি নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু গোপন রেখে এই মুহূর্তে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের কাঁধে নিজে ঝাড়া দিয়ে ভেঙচি কেটে 2 পা এগিয়ে বলে ওঠে, আমি ভীতু কবে ছিলাম তুর্না? আমি কি তোদের মতো ভীতু নাকি, যে মানুষের ভয়ে গাছের চিপায় দাঁড়িয়ে থাকবো? ইলমি, সত্যি করে বলতো, ভাইজান কি তোকে মেরেছে? কোথায় মেরেছে দেখি? ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, কি শুরু করলি তোরা? আমাকে মারবে? এই ইলমিকে মারবে? এত সাহস ওনার আছে? আজব তো, কি কথা বলছিস তোরা? আর এমনি এমনি ওই করলাকে ভয় পাস তোরা? ওনাকে এত ভয় পাওয়ার কি আছে? উনি কি বাঘ নাকি ভাল্লুক যে ভয় পেতে হবে? আবিরা এক হাতে ইলমির মুখ চেপে ধরতে নিলে ইলমি হাত সরিয়ে বলে ওঠে, শর্ত এখান থেকে ঢং করবি না।
বলতে দে, আমার উনি কি বাঘ নাকি ভাল্লুক? আবিরা, এত ভয় কেন পেতে হবে? কথা শেষ করে পিছু ফিরতেই দেখে বুকে হাত গুজে সদর দরজায় হেলান দিয়ে চোখ মুখ কুচকে আবরার দাঁড়িয়ে আছে। ইলমি চমকে উঠে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে আবিরাদের দিকে তাকাতেই দেখতে পায় তিন বাদরের কেউ নেই। নিশ্চিত তখনকার মতো এখনো একা রেখে পালিয়ে গেছে। ইলমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আবিরার রুমের দিকে ছুটতে গিয়ে বাঁধে আরেক বিপত্তি। দিক বিদিক না দেখে ছুটতে গিয়ে ফুপু আসমা বেগমের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যায়। এই মেয়ে, আসতে যাবি তো নাকি? এভাবে পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? কখন এলি তুই? ইলমি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, ফুপি, যে কোনো একটা প্রশ্ন করবে তো নাকি? একসাথে হাজারখানেক প্রশ্নের জবাব কিভাবে দিব? আর কখন এসেছি তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করে নিও, আমাকে যেতে দাও। বলেই দৌড়ে রুমে চলে যায়। সারাদিন ইলমির রুমে ছিল, রুম থেকে বের হয়নি আবরারের ভয়ে। তবে তুর্নাদের কাছে বলেছে তার ঘুম পেয়েছে, সেই বেলা ঘুমাবে। আবিরা ইলমির হাবভাব বুঝতে পেরে কয়েকবার রুমে এসে বলে গেছে আবরার বাড়িতে নেই। তবুও ইলমি রুম থেকে বের হয়নি। ইলমি বাসায় চলে যাবে, ইমির কল করেছিল। ইলমি ইমিরকে আসতে বলে দিয়েছে। ইমির কোনো এক গুরুত্বপূর্ণ কাজ আছে বলে কাজ শেষে ইলমিকে সাথে নিয়ে তারপর ফিরবে। আর ইমিরের যতক্ষণ না আসছে ততক্ষণ সে রুম ছেড়ে বের হবে না, কেননা আবরার বাসা থেকে বের হওয়ার আগে ইলমিকে টেক্সট করে গেছে, বাইরে যাচ্ছি বউ, তুই চিন্তা করিস না, ফিরে এসে বাসর করব। ইলমি নিজের মনে বিড়বিড় করে আওড়ালো, ছি, কি খারাপ, বেহায়া, বেশরম, নির্লজ্জ একটা লোক, অসভ্য পুরুষ মানুষ আপনি। যে এতটা অসভ্য ঘুণাক্ষরও টের পায়নি এমপি সাহেব। ইলমি পড়েছে এক ঝামেলায়, ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছে, জিততে গিয়ে নিজেই হেরে বসে আছে এই রাক্ষসটার কাছে। কি থেকে কি হয়ে গেল ইলমি ভেবেই পাচ্ছে না। এই বজ্জাত লোক এভাবে হুট করে বিয়ে করে নিল কেন? ভরা মজলিসে ওভাবে বলাই কি শাস্তি হিসেবেই বিয়ে? শাস্তি? শাস্তি তো অন্যভাবেও দেওয়া যেত। বিয়ে কেন? এ কেমন শাস্তি? সে যাই হোক, মিলিয়াপুর কি হবে? ঘড়িতে দুপুর 3:25। এই ভ্যাপসা গরম, সারাদিনের কাঠফাটা রোদের উপর উত্তপ্ত শহরটাতে দীর্ঘদিন পরে বৃষ্টির দেখা মিলল। তবে যেন তেন বৃষ্টি নয়, একদম তুমুল ঝড়। নিমিষেই তাপমাত্রা কমে গেল, চারপাশে তুমুল বেগে ঝড় তার সর্বোচ্চ শক্তিতে তাণ্ডব চালাচ্ছে। ইলমি আবিরা ঘুমাচ্ছিল, বৃষ্টির শব্দে নিমিষেই ঘুম ছুটে গেল ইলমির। ঝটপট বিছানা ছেড়ে জানালার কাছটায় গিয়ে জানালা ঘেঁষে দাঁড়ালো। বাইরে ঝড়ো হাওয়ায় বড় বড় গাছগুলো হেলে দুলে পড়ছে, তো আবার উঠে দাঁড়াচ্ছে। এ যেন হাওয়া আর গাছগুলোর মধ্যে নীরব যুদ্ধ চলছে। কে কাকে হারাতে পারে, কে টিকে থাকতে পারে, ইলমি বাইরে সে নীরব যুদ্ধে নীরব দর্শক হয়ে সবটা দেখে যাচ্ছে। জানালা ভেদ করে বিন্দু বিন্দু জলরাশি তার চোখ মুখে ছিটকে পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। প্রায় 15 মিনিট পর ঝড় কমে গেল, তবে আগের ন্যায় বৃষ্টি হচ্ছেই। আবিরা, আয় আবিরা, ওঠ না, চল না বৃষ্টিতে ভিজি। উফ, কতদিন পর বাইরে বৃষ্টি হচ্ছে। আবিরা, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আয় মাইয়া, ওঠ না। আবিরা পিটপিট করে চোখে চেয়ে চোখ মুখ কুচকে বলে, ঘুমাতে দে, ইলমির বাচ্চার কলমি, ডাকবি না একদম। ইলমি অসহায় গলায় বলল, ওঠ না আবিরা, আমার সোনা বোন, চল না একটু ভিজি। আয় আবিরা, আবিরা। কে শোনে কার কথা? বৃষ্টি পেয়ে ঘুমের রানী আবিরা যেন ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। তার কোনো হেলদোল নেই। ইলমি মুখ গুমড়ো করে চোখ মুখ কুচকে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর একা একা পা চালালো বাইরের দিকে। রুম থেকে বের হতেই তার আবরারের কথা মনে পড়ে যায়। মনে পড়তে ইলমি ভয় পায়, শঙ্কা হয়। নিজেকে সাহস দিয়ে ফিসফিস করে নিজ মনে বলে ওঠে, উনি তো বাসায় নেই, নিশ্চয় এখনো আসেনি। আরে চিল ইলমি, এত ভয় পাওয়ার কি আছে? উনি কি বাঘ নাকি ভাল্লুক? অবশ্য বাঘ ভাল্লুক না হলেও উনি একজন রাক্ষস, উনি একজন রাক্ষস রাজা। বলেই নিজ মনে হাসতে হাসতে ছাদের দিকে পা বাড়ায়। ইলমি ছাদের মাঝখানটায় রাখা দোলনাটায় বসে বৃষ্টিতে ভিজছে। দীর্ঘদিন পর বৃষ্টি পেয়ে ইলমি খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা। প্রায় 20 মিনিট যাবৎ বৃষ্টিতে ভিজে চলেছে। ইলমি এর বাড়িতে তার আম্মা নেই, আব্বাজান নেই, কেউ নেই যে তাকে বকবে, বৃষ্টিতে ভিজতে বারণ করবে। আসমা বেগমও দেখেনি ইলমিকে বৃষ্টিতে ভিজতে। এতে যেন ইলমির বৃষ্টিতে ভেজার শখ 16 কলা পূর্ণ হলো। ইলমির খুশি কে দেখে, খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। তবে মাঝে মাঝে দু একটা হাঁচিও দিয়ে চলেছে। প্রায় কিছুক্ষণ পরে কোমরে কারো স্পর্শ পেতেই চমকে ওঠে ইলমি। কেঁপে উঠল বৃষ্টিতে ভেজা হিমশীতল ছোট্ট দেহকানা। পরপর ছিটকে সরে গিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পায় আবরার ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। আবরার ছাদে এইমাত্র এসেছে। সাদা পাঞ্জাবিতে ফোটা ফোটা বৃষ্টির ছাপ দেখে বোঝা যাচ্ছে। ইলমি ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। পরপর নিজেকে ভালোভাবে পরখ করে নেয়। দেখতে একদম বাজে লাগছে। বৃষ্টিতে ভিজে জামা ওড়না শরীরে লেগে গেছে, শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। লজ্জা ভয়ে ইলমির মরে যেতে ইচ্ছে করছে। কি দরকার ছিল এত সময় বৃষ্টিতে ভেজার?